একটা ছোট ছেলে আছে, তো স্বাভাবিক ছেলেটা তো সবসময় বলতো বাবা আসো আসো। তো এটা আসলে অনেক কষ্ট লাগতো আর কি। একটি চ্যানেল সিলেট প্রযোজনা। বিশ্বব্যাপী করোনা মহামারীর এই সময়ে সারা দুনিয়ার মানুষ ঘরবন্দি জীবনযাপন থেকে কিছুটা মুক্তি পেয়েছেন। আজকে আমাদের এই অনুষ্ঠানে আমরা কথা বলবো একজন করোনা যোদ্ধার সাথে, যিনি সিলেট সিটি কর্পোরেশনে কর্মরত ছিলেন। কাজ করেছেন তিনি সিলেটের একমাত্র আইসোলেশন সেন্টারে হেপা ফিল্টার লাগানোর কাজেও। আমরা তার সাথেই কথা বলি, তার পরিচয়টা তার মুখেই শুনি। সিলেট সিটি কর্পোরেশনে আসলে প্রথম থেকেই, লকডাউনের প্রথম থেকেই বা করোনা যখন উপসর্গটা শুরু হয়, প্রত্যক্ষভাবে এবং পরোক্ষভাবে কয়েকটা বিষয়ের সাথে আমি জড়িত ছিলাম। তার মধ্যে অন্যতম হচ্ছে মাননীয় মেয়র মহোদয়ের উদ্যোগে এই শহীদ শামসুদ্দিন হসপিটালে যে হেপা ফিল্টারগুলো স্থাপন করা হয়েছে, এই হেপা ফিল্টারগুলো মূলত আমাদের মাননীয় মেয়র মহোদয়ের নির্দেশেই আমরা ঢাকা থেকে যাই নিয়ে আসছি। আমি এবং আমার সাথে আমার সহকর্মী উপসহকারী প্রকৌশলী তানভীর আহমদ তামিম, আমরা দুজনেই আরো ট্রাক নিয়ে ঢাকায় যে তেজগাঁও থেকে নিয়ে আসছি। তখন কিন্তু করোনার একদম মানে প্রাইম টাইমটা ছিল। তখন ঘর থেকে বের হওয়াটা নিষেধ ছিল। তখন ঢাকায় যাওয়াটা এটা বিশাল বড় একটা ব্যাপার ছিল। যদিও আমরা ওইরকম পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্টস এগুলো ব্যবহার করে বা সাবধানতার সহিত গেছি, আসছি, হেপা ফিল্টারগুলো নিয়ে আসলাম। পরবর্তীতে এগুলো আবার শামসুদ্দিন হসপিটালে কিভাবে বসবে, এখানে উসমানী হসপিটালের ব্রিগেডিয়ার স্যারের সাথে যোগাযোগ করে, তারপরে শামসুদ্দিন হসপিটালে যে আরএমও ছিলেন সুশান্ত স্যার, ওনার সাথেও যোগাযোগ করে সরাসরি জায়গাগুলো দেখে বিভিন্ন সময় এই পারপাসে আমার একাধিকবার শামসুদ্দিন হসপিটালে যাইতে হয়েছে। করোনা রোগীর সংস্পর্শে যাইতে হয়েছে, ভিতরে করোনা রোগীর পাশে যাইতে হয়েছে, কারণ যে রোগীটা যেখানে আছে এর ঠিক উপরে এই ফিল্টারগুলোর লাইন সেট আপ করা হয়েছে। তো এই ইঞ্জিনিয়ার যারা ছিলেন ওনাদের সাথে বা যারা ডিজাইন করছেন এবং এই কাজগুলো ঠিক মতো হয়েছে কিনা প্রতিনিয়ত এটা তদারকি করতে হয়েছে। বাই দিস টাইম অ্যাকচুয়ালি আমার মানে করোনার উপসর্গটা ধরা পড়ছিল। তো এরপরে তো আমার যখন প্রথম দিকে আমার মূলত জ্বর হয়েছে, জ্বরের পাশাপাশি হালকা কাশি ছিল, আর কিছুটা শ্বাসকষ্টের মতো আমি বোধ করছিলাম। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আমি এখন সুস্থ আছি। আর লোকমুখে যেটাই পাইছি এবং ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের যে সাজেশন ছিল, আমি মূলত ওই অনুযায়ী ওষুধপত্র খাইছি এবং ওই অনুযায়ী ছিলাম। আমি কমপ্লিটলি আমার বাসার বাইরে 21 দিন ছিলাম, টোটালি সেপারেট ছিলাম। তো সেপারেট থাকাকালীন অবস্থায় আসলে এটা একটা দুর্বিষহ জীবন আর কি, যে একা থাকাটা যে কত কষ্টের। আর বিশেষ করে কাজ পাগল মানুষ যারা, এদের জন্য আসলে বাসাবাড়িতে এক জায়গায় দিন রাত বসবাস করাটাও একটা কষ্টের ব্যাপার। তো যাই হোক, আলহামদুলিল্লাহ সকলের দোয়ায় এবং আল্লাহর অশেষ রহমতে আমি এখন সুস্থ আছি। এই অবস্থার মধ্যে যখন আপনি জানলেন যে আজকে থেকে আমাকে আইসোলেটেড হতে হচ্ছে, পরিবারের কারোর সাথে আমার দেখা হবে না, হয়তো জানালা দিয়ে দেখতে পারবো কিন্তু কারোর সাথে আমার যোগাযোগ ওইভাবে হবে না, একটা করে বন্দি জীবনযাপন করতে হবে, সেই অনুযায়ী আপনি শুরুও করলেন, 21 দিনও কাটিয়েছেন। ওই সময়টা সম্পর্কে যদি বলেন। এটা খুবই একটা কষ্টের জীবন ছিল 21 দিন, মানে খুবই খুবই, এটা মানে বলার মতো না বা বিষয়টা বোঝানোর মতো না। আর স্বাভাবিক পারিপার্শ্বিক অবস্থা চিন্তা করলে, যে এলাকার মানুষ যারা ছিল এরা তো সবাই একটু অন্য চোখে দেখতো, সবাই একটু ভয়ও পাইতো। বাট এক্ষেত্রে আমার আসলে আমার সহকর্মী যে তানভীর আহমদ তামিম ভাই, উনি আমাকে যথেষ্ট হেল্প করছেন। আমার করোনা স্যাম্পল দেওয়ার সময় উনি নিজে আমাকে, উনি নিজের ভয় না করে নিজেই আমাকে গাড়িতে করে নিয়ে গেছেন। তো যাই হোক, ওনার কাছ থেকে আমি সর্বাত্মক সহযোগিতা পাইছি এবং বিভিন্ন সময় ওষুধপত্র, লেবু, যা কিছুই প্রয়োজন ছিল সবকিছুই আমি ওনার কাছ থেকে পাইছি আর কি। আমার ছোট বোনও কিন্তু ডাক্তার, ছোট বোনের হাজবেন্ড আল হারামাইনের ডাক্তার। তো ওনারা সবসময় মানে চেষ্টা করছে, সবসময় লেটেস্ট যে হু থেকে যে আপডেটটা ছিল, ওই লেটেস্ট আপডেটটা ওনাদের কাছ থেকে পাইছি। এবং জাস্ট নর্মাল ওষুধ যেগুলো বা ভিটামিন যেগুলো সাপ্লিমেন্ট হিসেবে খাইছি, এগুলো ওনাদের পরামর্শতেই ছিলাম। আর এর পাশাপাশি ছিল যে ওই যে কিছু টুট কাজে থাকে, যেটা আমার মা সবসময় রেডি করে রাখতেন, যে ধরেন এই আদা, রসুন, দারচিনি, এলাচ এগুলো দিয়ে গরম পানিতে, আমি গরম পানিটা আসলে প্রচুর খাইছি। গরম পানি খাইতে খাইতে একদম মানে গলা টলা একদম মানে জ্বলে, আর তখন আর কোনো মানে ফিলিংসই পাই নাই গলা, যে গরম খাচ্ছি না ঠান্ডা খাচ্ছি। একটা ছোট ছেলে আছে, তো স্বাভাবিক ছেলেটা তো সবসময় বলতো বাবা আসো আসো। তো এটা আসলে অনেক কষ্ট লাগতো আর কি তখন। করোনা আসলে মহামারী হলেও এখন বর্তমান যে সময়টা, এখন আমার কাছে মনে হয় সবাই একটু সচেতন থাকলে জিনিসটা থেকে মানে পরিত্রাণ পাওয়া সম্ভব। এবং যদি কারো এই ধরনের কোনো সিমটম দেখা দেয়, আমার কাছে মনে হয় যে সবচেয়ে সবার প্রথমে যে কাজটা সেটা হলো সেপারেট হয়ে যাওয়া, যাতে তার মাধ্যমে যাতে আরেকজনের কাছে জিনিসটা, রোগটা যাতে না ছড়ায়। এবং সেপারেট হয়ে, এবং যে নর্মাল যে জ্বর উঠলে জ্বরের ঔষধ বা সাথে কিছু ভিটামিন
এগুলো বা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন থেকে সবসময় যে লেটেস্ট গাইডলাইন গুলো আসতেছে ওগুলোই ফলো করা। আর অবশ্যই ফ্যামিলি থেকে মানে যতটুকু সম্ভব নিজেকে সরায় একটা আইসোলেশনে থাকাটা হলো সবচেয়ে বুদ্ধিমানের কাজ আর কি। হ্যাঁ, অন্যকে যাতে, বিশেষ করে এখানে অনেক সময় অনেক আবেগ কাজ করে যে আমি আমার মাকে ছাড়া বাবাকে ছাড়া থাকবো কিভাবে, ছেলে মেয়েদের ছাড়া থাকবো কিভাবে। আমার কাছে মনে হয় ওই সময় আবেগটাকে একটু চাপা দমায় রেখে একটু সেপারেট থাকতে পারলে সকলের জন্য ভালো। নিজেকে তৈরি করার পরিবারের জন্য সুস্থ সকলকে হওয়া। সুস্থ রাখা এবং সমাজের সকলকে সুস্থ রাখা সম্ভব। স্বাগত জানাচ্ছি এবং আপনার কাছেই জানতে চাই, আপনার তো এখনো পর্যন্ত আলহামদুলিল্লাহ করোনার পজিটিভ হয়নি, সেক্ষেত্রে আপনি কি বলবেন? আপনি একজন করোনা রোগীর সেবা শুশ্রূষাও করেছেন, তিনি বললেন অনেক অনেক সময় তাকে নিয়ে টেস্ট করাতেও আপনি নিজে নিয়ে গিয়েছেন। শাওন ভাই আসলে মেইনলি শাওন ভাই আমার কলিগ প্লাস মানে ওনার সাথে সম্পর্ক আমার অনেক আগ থেকেই। আমরা যখন প্রথমে আপনার কোভিড-19 যখন প্রথম থেকে শুরু হয়, যখন মাননীয় মেয়র মহোদয় আমাদেরকে ডেকে বললেন যে বিভিন্ন কার্যক্রম চালিয়ে যেতে হবে, সেই মাধ্যমে শাওন ভাই যখন কাজ করছেন এগুলো আল্লাহর হুকুম এফেক্টেড হয়ে গেছে। এফেক্টেড হওয়ার পর উনি যখন আমাকে বললেন ভাই আমার শরীরটা খারাপ করতেছে, তো আমি বললাম ভাই আপনি আগে আপনি আইসোলেশনে চলে যান, যেহেতু না হলে আপনার মাধ্যমে আপনার ফ্যামিলির ক্ষতি হতে পারে। সবচেয়ে খারাপ লাগার যেটা মানে উনি যে বাসায় থাকতেন আমার মামার বাসায়, ওইটাতে ওনার ছেলে ডাকতো যে বাবা তুমি কেন আসছো না। তো আমি তখন এগুলো দেখতাম, ছাদে বসে আমি এগুলো দেখতাম। তখন আমি বলতাম যে উনি বলতো আমাকে যে ভাই আমি কি বলবো। আমি বললাম আচ্ছা আমি বলতেছি, তোমার বাবা এখানে আছে, তোমার জন্য মানে খেলনা নিয়ে আসতেছে, এটা রেডি করতেছে, মানে এরকম বলতাম। এই যে বাবা তো বাবাই, মা তো মাই। এই করোনা রোগ যে কেউ হোক আমরা কিন্তু এগিয়ে আসতে হবে। আমরা যদি এগিয়ে না আসি এই করোনা রোগীদেরকে, অনেক খবরের পাতায় শুনি বা বিভিন্ন ইউটিউব চ্যানেলে দেখি যে ছেলে মাকে ফেলে রেখে আসছে, বোন ভাইকে ফেলে রেখে আসছে, এটা খুব মর্মান্তিক। দর্শক, আমরা শুনছিলাম একজন করোনা যোদ্ধার গল্প এবং সেই সাথে একজন করোনা যোদ্ধার সাথে সংস্পর্শে থাকা একজন মানুষের গল্প। তাদের দুইজনের বক্তব্য থেকে যেটা স্পষ্ট বোঝা গেল সেটি হলো যে করোনা হলে বিশ্ব স্বাস্থ্য সংস্থার যে গাইডলাইনটি রয়েছে এবং চিকিৎসক, আপনার নিকটস্থ চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আপনি আইসোলেটেড প্রথমেই হয়ে যাওয়াটা খুবই জরুরি। এখনও এই ওষুধটাই সবচেয়ে বড় ওষুধ। তারপরে হচ্ছে চিকিৎসকরা কি ওষুধ আপনার জন্য অ্যাপ্লাই করেন, আপনার উপসর্গের উপরে ডিমান্ড করে কোন মেডিসিন সেইটা অ্যাপ্লাই করা হবে, যদিও সুনির্দিষ্ট কোনো ঔষধ এখনও বা প্রতিষেধক আবিষ্কার হয়নি, কিন্তু তাতে ভেঙে পড়ার কিছু নেই। এই ধরনের যোদ্ধাদের গল্প শুনে শুনে আমরা এগিয়ে যাব। একটি চ্যানেল সিলেট প্রযোজনা।